আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারা বলছে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে, জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে। এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে দাঁড়িপাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে, অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই, তাদের নেতৃত্বই মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে, এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে, সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন দেশে না ফিরে শেষ পর্যন্ত আবারও তার ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গেছেন এবং দলের বিভিন্ন সভা সমাবেশে ভার্চুয়ালি বক্তৃতা দিচ্ছেন, তখন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এমনকি নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, তিনি পর্যন্ত জনসভায় সরাসরি বলছেন যে কেউ কেউ সরাসরি বাংলাদেশে ফিরে প্রধানমন্ত্রিত্ব পাবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় থাকায় শেষ পর্যন্ত দেশে আসার সাহস করছেন না। মানে তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলা হচ্ছে যে ইংল্যান্ডের নিরাপদ জীবন ছেড়ে তিনি দেশে আসতে রাজি হচ্ছেন না, কারণ ইংল্যান্ড ছেড়ে এসে যদি তিনি প্রধানমন্ত্রী না হতে পারেন তাহলে দুকুলি হারাবেন। এরকম প্রচারণা যখন সরাসরি তারেক রহমানকে লক্ষ্য করেই হচ্ছে, তখন ভার্চুয়াল দুনিয়ায় ফিরে গিয়ে তারেক রহমান এখন এই প্রথম, আমি বলবো, আমি নিয়মিত তার বক্তব্যগুলো শুনি, বক্তব্যগুলো লক্ষ্য করি, তিনি প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর বিষয়ে খুবই গুরুতর সব অভিযোগ তুলে ধরেছেন এবং কড়া সব মন্তব্য করেছেন। এখন এসব কড়া মন্তব্য করে শেষ পর্যন্ত তিনি নির্বাচনী জোয়ারের তুঙ্গে থাকা জামায়াতে ইসলামীকে এসব বক্তব্যে দূর দেশে বসে শায়েস্তা করতে পারবেন কিনা সেটা অন্য প্রসঙ্গ, সে আলাপ নিশ্চয়ই করতে হবে। কিন্তু এই যে তারেক রহমান 1971-এ জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে এমন সব কড়া কথা বলে বসলেন জামায়াতে ইসলামী সম্পর্কে প্রথমবারের মতো, যেটা আগে কখনো তার মুখে শোনা যায়নি, সেটা তো নিশ্চয়ই তাৎপর্যপূর্ণই বটে। তারেক রহমান বক্তব্যের শুরুতেই পরিষ্কার করেছেন তার অভিমানের কারণ। তিনি বলেছেন একটা দল বা একটা গোষ্ঠী বারবার বলছে যে অমুককে দেখেছেন এবার অমুককে ভোট দেন। তারেক রহমানের বক্তব্যের একটা বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো জামায়াতে ইসলামীকে সরাসরি নাম উচ্চারণ করেন না। তিনি আওয়ামী লীগের ক্ষেত্রে ব্যবহার করেন পলাতক, স্বৈরাচার, আর জামায়াতে ইসলামীর ক্ষেত্রে সাধারণভাবে একটি গোষ্ঠী বলেই আলাপটা সারতে চান। আজকেও তিনি সেই প্রথা থেকে বেরিয়ে আসেননি বটে, কিন্তু পত্র পত্রিকা সংবাদ মাধ্যম কারও বুঝতে বাকি থাকেনি যে তিনি কাদের দিকে আঙুল তুলেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কিছু মানুষ বা কোনো গোষ্ঠীকে বলতে শোনা যায় ক্ষমতায় বিভিন্ন সময় বিভিন্ন দলকে দেখা হয়েছে, এবার অমুককে, জামায়াতে ইসলামীকে দেখুন। এই অমুককে দেশের মানুষ 1971 সালে দেখেছে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষার্থে তারা লাখ লাখ মানুষকে হত্যা করেছে। শুধু এইটুকু বলেই তারেক রহমান থেমে যান নাই। তিনি বলেন, যাদেরকে কেউ বলে যে একবার দেখুন না এদেরকে, মানে জামায়াতে ইসলামীর বরাবরের প্রচারণার একটা মূল স্লোগান হচ্ছে যে নৌকা ধানের শীষ, দুই সাপের একই বিষ, মানে একই রকম বিষাক্ত নৌকা ধানের শীষ দুটোই, কাজেই লোকে যাতে দাঁড়িপাল্লাকে এবার পরখ করে দেখে, দাঁড়িপাল্লার রাজনীতির দিকে ঘেঁষে, সেই দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলছেন তাদেরকে দেশের মানুষ 71 সালে দেখেছে, লক্ষ লক্ষ মানুষ শুধু হত্যাই করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথাটি আমাদের মনে রাখতে হবে। মানে তারেক রহমানের মুখে লক্ষ লক্ষ মানুষ হত্যা,
মা বোনদের ইজ্জত লুটের সঙ্গে জামায়াতে ইসলামী জড়িত এমন বক্তব্য কখনো এর আগে শোনা যায়নি। খালেদা জিয়া কখনো এ ধরনের মন্তব্য করেন নাই, কারণ খালেদা জিয়া জামায়াতে ইসলামীর জোটবদ্ধ সরকার গঠিত হয়েছিল, তারা দীর্ঘ সময়ের আন্দোলনে ছিলেন একসাথে এবং 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার গঠিত হয়েছিল। এবং তারেক রহমান যেসব অপরাধের দিকে ইঙ্গিত করলেন বা সরাসরি বললেন, হত্যা এবং ইজ্জত লুট ধর্ষণ, এসব ঘটনাকেই যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করে যখন আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামীর এই যে নেতৃবৃন্দ তাদের সহকর্মীদের বিচার হচ্ছিল, যে সহকর্মীদের কথা তারেক রহমান উল্লেখ করছেন, তখন কিন্তু বিএনপি সহ বিএনপি নেত্রী খালেদা জিয়া সরাসরি যুদ্ধাপরাধের বিচারের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাহলে তারেক রহমান কি মনে করেন এসব যুদ্ধাপরাধের বিচার হওয়া জরুরি? এদেরকে কি যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করলেন? অনেক রকম প্রশ্ন তার এই কড়া অবস্থান থেকে নিশ্চয় জামায়াতে ইসলামী এখন তাকে সেসব প্রশ্নের সম্মুখীন করবে। তারেক রহমান 1971 প্রসঙ্গে এখানেই কথা শেষ করলেও এর পরেও তিনি জামায়াতে ইসলামী প্রসঙ্গে খুব কড়া কিছু কথা বলেছেন ফার্মগেটের খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন যে একটি রাজনৈতিক দলের কিছু ব্যক্তি বা বেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন, বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছেন, নিশ্চয়তা দিয়ে বেড়াচ্ছেন। তারেক রহমান বলেন, দোজক বেহেশত দুনিয়া সবকিছুর মালিক আল্লাহ, যেটার মালিক আল্লাহ, যেটার কথা একমাত্র আল্লাহ তাআলাই বলতে পারেন, সেখানে যদি আমি কিছু বলতে চাই, আমার নরমাল দৃষ্টিকোণ থেকে আমি বুঝি যে সেটি হচ্ছে শিরক, সেটি হচ্ছে শিরকের পর্যায়ে পড়ে। অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে যারা এসব কথা বলে তারা শিরক করছে, যারা শুনবেন তারাও শিরকের পর্যায়ে পড়ে যাবেন। এই সব কথা তারেক রহমান যে জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন তাতে কোনো সন্দেহ নাই, কারণ জামায়াতে ইসলামীর নেতাদের বিরুদ্ধে বিএনপির নেতাদের বিভিন্ন জন কিন্তু এই অভিযোগ করে আসছিলেন বরাবর তাদের বক্তৃতায়, যে জান্নাতের টিকিট বিক্রি করে নির্বাচনে জিতে যারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে তারা আসলে ধর্মের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু তারেক রহমানের মুখে এরকম বক্তব্য আগে শোনা যায় নাই। তারেক রহমান সম্ভবত এতটা নির্দয় বা এতটা রূঢ় হয়ে উঠেছেন তাদের সাবেক মিত্রদের বিষয়ে, কারণ তারা তারেক রহমানকে কোনো ছাড় দিচ্ছেন না। সরাসরি জামায়াতে ইসলামী একটা বড় ধরনের যে স্লোগান এখন শুরু করেছে, ওই নৌকা ধানের শীষ একই বিষ, এই স্লোগানেরও বাইরে তারা বলছে ধানের শীষ লন্ডনের নৌকা আছে দিল্লিতে, জামায়াতে ইসলামী দাঁড়িয়ে আছে মাতৃভূমির কল্যাণে। এখন তারেক রহমান বোঝেন যে এই যে তার লন্ডন বাস দলকে এমন বেকায়দায় ফেলেছে যে এই বেকায়দা পরিস্থিতিতে দাঁড়িপাল্লা যে সারা বাংলাদেশে একদিকে নির্বাচনী জোয়ার সৃষ্টি করছে, অন্যদিকে বলে বেড়াচ্ছে যে শুধুমাত্র তারাই, তাদের নেতৃত্বই মাতৃভূমির কল্যাণে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আছে, এ কথাটা হয়তো ঠিক বেঠিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। এবং ভোটারদের মনে এটা যে একটা বড় প্রভাব ফেলবে এই সময়ে এসে, সেটা বুঝতেও তারেক রহমানের কোনো অসুবিধা হচ্ছে না। সে কারণে সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর 24 আগস্টের পর থেকেই, যিনি বিএনপির একরকমের আমি বলবো মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়ে উঠেছিলেন, যিনি ক্রমাগতভাবে মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিলেন, যিনি বলে আসছিলেন যে একটি দল বা গোষ্ঠী মুক্তিযুদ্ধকে পেছনে ফেলে দিতে চায়, কিংবা যিনি তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকা অবস্থাতেই বিভিন্ন সভা সমাবেশে বলেছেন যে আমাদের মুখ খুলতে বাধ্য করবেন না, 1971 সালে আপনারা হত্যা ধর্ষণ সহ কি কি করেছেন তা আমরা জানি। এসব করা কথা মির্জা ফখরুল বলছিলেন বটে, এবং সে কারণে অনেকে এমন কথাও ছড়ানোর চেষ্টা করছিলেন যে বিএনপির ভেতরে মির্জা ফখরুলের এই অতি মুক্তিযুদ্ধ ঘেঁষা মন্তব্য নিয়ে একটা আপত্তি আছে।
এখন তারেক রহমান পরিষ্কার করে দিলেন যে শেষ পর্যন্ত জামায়াতকে ঘায়েল করতে তার কাছে এই মুক্তিযুদ্ধ অস্ত্রটিকেই সবচেয়ে মোক্ষম বলে মনে হচ্ছে। তবে তারেক রহমান তার ক্ষোভ প্রকাশ শুধুমাত্র এখানেই থামিয়েছেন তাই নয়, তিনি কঠিন একটা প্রশ্ন অবশ্য ছুড়ে দিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের উদ্দেশ্যে, যারা কিনা তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে প্রচারণা শুধু চালাচ্ছে তাই নয়, চাঁদা ওঠে পল্টনে, সেই চাঁদা যায় লন্ডনে, এই সব স্লোগান একেবারে সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে এই সাবেক মিত্র জামায়াতে ইসলামী সহ দলগুলো গত কয়েক মাসে। তারেক রহমান এখন তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে যেই দলটি বারবার দুর্নীতির বিষয়ে বিএনপিকে প্রশ্নের সম্মুখীন করে, তারা ভুলে যায় যে তারাও, তাদের দলের দুজন সিনিয়র মানুষও 2001 সালে বিএনপি জামাত জোট সরকারে ছিল। দুজনেই সিনিয়র মানুষ, দুজনেই সিনিয়র রাজনীতিবিদ ছিলেন তারা গত হয়েছেন, কাজেই যে মানুষ নেই তাদের সম্পর্কে অবশ্যই খারাপ কথা বলা উচিত নয়। তাদের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতে চাই, সেই দুজন ব্যক্তি বিএনপি সরকারের শেষ দিন পর্যন্ত থাকা দুটো জিনিস প্রমাণ করে যৌক্তিকভাবে। এক, তাদের অবশ্যই খালেদা জিয়ার প্রতি পূর্ণ কনফিডেন্স ছিল, খালেদা জিয়া দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন, সেজন্যই তারা শেষ দিন পর্যন্ত ছিল। তার মানে এখন তারেক রহমান যুক্তিসঙ্গতভাবে ভোটারদের মনে করাতে চাইছেন যে এই যে জামায়াতে ইসলামীর শাসন কেউ কখনো দেখে নাই, তারা একেবারে এক ভিন্ন ধারার সৎ দুর্নীতিমুক্ত শাসন তৈরি করবেন। সেই বিষয়ে প্রশ্ন তুলে তারেক রহমান মনে করাচ্ছে জামায়াতে ইসলামীর দুজন সিনিয়র মন্ত্রী ছিলেন তাদের সঙ্গে সরকারে, এবং তারা যদি বিএনপি সরকারকে, খালেদা জিয়া সরকারকে দুর্নীতিগ্রস্ত মনে করতেন, তাহলে নিশ্চয়ই শেষ দিন পর্যন্ত সেই সরকারে থাকতেন না। তারেক রহমানের এসব কথা থেকে পরিষ্কার যে বিএনপির ভেতরে, তারেক রহমান লন্ডনে থেকে যেতে হওয়ায় এবং অন্যদিকে সারা বাংলাদেশে জোটবদ্ধ হয়ে সমমনা 8 দলের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী যেসব বিভাগীয় সমাবেশ করে বেড়াচ্ছে, তারা যেভাবে ভোটের মাঠে কৌশলে এবং জনসমাবেশে সমাগমে এক রকমের উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গেছে তাদের নির্বাচনী প্রচারণা, বিএনপিকে, তারেক রহমানকে জামায়াতে ইসলামীকে কোণঠাসা করতে নানা রকম যুক্তি খুঁজে বের করতে এক রকমের বাধ্য হতে হচ্ছে। বিএনপি আসলে সম্ভবত একটু ঠিক কি করবে বুঝতে পারছে না এই মুহূর্তে। একদিকে যেমন ভাবছে 1971-এর ছায়াতলে আশ্রয় নিয়ে এবং আওয়ামী লীগের ভোটারদেরকেও ভোটে টেনে তারা জামায়াতে ইসলামীর চেয়ে একটা শক্ত অবস্থানে যাবে, অন্যদিকে তারা ভুলতে বসেছে যে নেতৃত্বের জায়গায় এতটা অশক্ত অবস্থানে থেকে হঠাৎ করে ব্যাপক অবস্থান পরিবর্তন, সেটা হোক মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা অন্য যে কোনো বিষয়ে, সেটা সম্ভবত তাদেরকে খুব বেশি সহায়তা করবে না। খালেদা জিয়া রোগশয্যায় এখনো অসুস্থ, তারেক রহমান ফেরেন নাই, এ অবস্থায় বিএনপিকে একটা ঐক্যবদ্ধ করে উৎসাহ উদ্দীপনার তুঙ্গে নিয়ে গিয়ে আসলে নির্বাচনী প্রচারণাতে জামায়াতে ইসলামীর চেয়ে আরো জোরদার করে তোলা, দুর্দমনীয় করে তোলাই এখন লন্ডনে বসে হলেও তারেক রহমানের প্রধান কাজ। তারেক রহমান সেজন্যই বোধহয় কিছু যুক্তি, কিছু অভিযোগ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে তার নেতা কর্মীদের হাতে তুলে দিলেন, যাতে সেগুলো ব্যবহার করে তারা জামায়াতকে কোণঠাসা করবার চেষ্টা চালিয়ে যেতে পারেন। এনসিপি, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। নাম রাখা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। খুব সুন্দর নাম। আবার শোনা যাচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলামের জাতীয় পার্টি আর আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এক হয়ে যাচ্ছে, জন্ম নিচ্ছে আরেকটি জোট। এই যে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক জোট ঘোষণার ভিড়ে হঠাৎ করে আমার মনে পড়ছে সেই 60-এর দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সেই বিখ্যাত 0+0+0 থিওরি। আপনাদেরকে বলবো সেই থিওরির কথা। রাজনীতির মঞ্চে নতুন মুখ আসে, নতুন পোস্টার ঝুলে, নতুন নাম ঝলমল করে, কিন্তু ওজনহীনতার গণিত বদলায় না। 1950-এর দশকে পাকিস্তানের হালকা পাতলা দলগুলোর জোট দেখে সোহরাওয়ার্দী যে কথাটা বলেছিলেন, আজও সেই নির্মম ভাবে সেটা প্রাসঙ্গিক। সেই 50-এর দশকে পাকিস্তানের
হালকা পাতলা দলগুলোর জোট দেখে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন যে 0+0+0=0। তার কথাটা কি আজও প্রাসঙ্গিক নয়? আপনাদের কি মনে হয়? তারপরও নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয় আমাদের, কারণ স্বাগত না জানালে বলবে আমরা হিংসা করি, তাই না? সবচেয়ে বড় কথা হলো এনসিপি নিজেই একটা বিগ জিরো। দাঁড়ান, কেন তাদেরকে আমি জিরো বলছি সেটা ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদকে আপনারা গত কিছুদিন ধরে অনেক বেশি চিনছেন, কারণ টক শোতে উপস্থিত হয়ে তিনি এমন সব কথা বলেন যেটা আসলে নেওয়া যায় না। তিনি বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে উড়িয়ে দেন, তিনি ক্যান্টনমেন্ট দখল করতে চান এবং ডিজিএফআই কে ভেঙে দিতে চান, নানা কিছু চান তিনি। কিন্তু বরিশালের সাধারণ মানুষের মবের ভয়ে আজ তিনি দৌড়ে পালিয়েছেন। আর যখন এই ঘটনা বরিশালে ঘটছে তখন তার দলকে নিয়ে কিংস পার্টি এনসিপি একটি জোটের ঘোষণা দিয়েছে, নির্বাচনী জোট। তাকে মব সৃষ্টি করে এই মারধরের নিন্দা জানিয়েছেন তাসনিম জারা। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে এই এনসিপি নেত্রী বনে যাওয়া এই তাসনিম জারাকে অনেকেই দেখলাম বলছে যে এতদিন আপনারা যেভাবে মব করে মানুষদেরকে মেরেছেন, এবার আপনাদেরকেও মানুষ সেভাবে মারবে। মারার কারণ নিয়ে মানুষ নানা কথা বলছে। তো ওইসব সমালোচনার মধ্যেই তাসনিম জারার দল এনসিপি নতুন জোটের ঘোষণা দিয়েছে। এই নতুন জোটগুলোর ঘোষণায় যে বিষয়টা সবচেয়ে চোখে পড়ছে সেটা হচ্ছে উত্তেজনা নয়, বরং এক ধরনের শীতল নীরবতা। কেউ খুব উত্তেজিত নয় এই জোট নিয়ে। বিশেষ করে এনসিপির নেতৃত্বে ঘোষিত জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়াহীনতা দেখা দিচ্ছে সেটাই তাদের বর্তমান অবস্থানের সবচেয়ে বড় মূল্যায়ন। মানে কেউ আর এটা নিয়ে উচ্ছ্বসিত নয়। এক বছর আগেও যে দলটি তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে বলে অনেকে বলেছিলেন, আজ তারা নতুন জোট করেও আলোড়ন তুলতে পারছে না। এটা শুধু একটি দলের দুর্বলতা নয়, এটা গোটা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, এই মুহূর্তের রাজনীতির বাস্তবতার প্রতিফলন। এনসিপির উত্থান হয়েছিল জুলাইয়ের এক ভয়ঙ্কর সন্ত্রাসের ভেতর দিয়ে। বিদেশি মদদের বিভিন্ন জায়গা থেকে এই উগ্র তরুণদেরকে একত্রিত করা হয়েছিল। একটু আগে যার কথা বললাম সেই তাসনিম জারাকে যেমন জড়ো করা হয়েছিল যুক্তরাজ্য থেকে। যদিও জুলাই সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পর মানুষ হয়তো ভেবেছিল যে পুরনো দুই মেরুর বাইরে নতুন একটি নৈতিক শক্তি দাঁড়াতে যাচ্ছে, তরুণ শক্তি। হয়তো এর ফলেই ভ্রান্ত ক্লান্ত রাজনীতির ভেতরে তরুণদের হাত ধরে আসবে নতুন ধরনের সাহসী রাজনীতি। কিন্তু সেই আশার আয়ু খুব ছোট। এক বছরের মধ্যেই এই দলটি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে টিকে থাকার জন্য তাদের জোট করতে হচ্ছে। আপনি ভাবুন তো তারা কি পায়নি? তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের অভিভাবক পেয়েছে, সেনাবাহিনীর নিরাপত্তা পেয়েছে, সারা দেশে সেনাবাহিনীকে নিয়ে নিরাপত্তায় তারা মিছিল মিটিং করেছে, গোপালগঞ্জে গিয়ে মানুষ খুন করেছে। অথচ এক বছর পরে তাদের অবস্থা এই, তাদের এই হাল। রাজনীতিতে টিকে থাকার লড়াই আর নেতৃত্ব দেওয়ার লড়াই এক জিনিস নয়। নেতৃত্ব দিতে হলে ঝুঁকি নিতে হয়, স্বার্থের বিপরীতে দাঁড়াতে হয়। কিন্তু টিকে থাকার লড়াইয়ে মানুষ সাধারণত সুবিধার দিকে ঝুঁকে। এই জোট ঘোষণার পেছনে প্রকাশ্যে যত কথাই বলা হোক না কেন, রাজনীতির মাঠে সবাই জানে যে আসল খেলা চলছে পর্দার আড়ালে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, নানা ধরনের সমীকরণ চালাচ্ছে এই সরকার। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে সহ, জামাতকে বাদ দিয়ে, জামাতকে নানা রকম আন্ডারস্ট্যান্ডিং এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মে পরিণত হয়েছে। কে কোন আসনে দাঁড়াবে, কে কাকে ছাড় দেবে, নির্বাচন পরবর্তী সরকার কে কোথায় হবে, এই সব হিসাব অনেক সময় ভোটের আগেই চূড়ান্ত হয়ে যাচ্ছে। ভোট তখন শুধুই একটি কভার বা মূল লেনদেন হবে গোপনে। এই গোপন বোঝাপড়ার রাজনীতি আজকের নির্বাচনকে মানুষের চোখে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এই প্রেক্ষাপটে এনসিপির নতুন জোট ব্যতিক্রম নয়। বাইরে বলা হচ্ছে সংস্কার, অর্থনৈতিক মুক্তি, নতুন রাজনীতি, আর ভেতরের বাস্তবতা হলো নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা। কারণ গত এক বছরে চাঁদাবাজি, মব সৃষ্টি, দখলদারি, সরকারি সুবিধা বাগিয়ে নেওয়া, বদলি বাণিজ্য, এ ধরনের অভিযোগে এনসিপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগগুলো সত্য বা অতিরঞ্জিত হোক, মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে তা হলো এটাই নাকি এনসিপির রাজনীতি, আসল রাজনীতি। মানুষ খাল কেটে কুমির এনেছে বলছে।
আর সেই ধারণা আজ এনসিপির পক্ষে তো নয়ই, বরং চরমভাবে বিপক্ষে। আমি একটু ছবি দেখাতে পারি। যেদিন এনসিপি গঠিত হয়েছিল বা দল ঘোষিত হয়েছিল, সেদিন আপনারা দেখেছেন যে মানিক মিয়া এভিনিউতে মানুষ ভর্তি, আর আজকে যখন তারা একটা জোট ঘোষণা দিল, একটা ছোট্ট হলের মধ্যে 5-6 জন লোক নিয়ে কথা বলছে। মানুষ নতুন দলের কাছে যেটা চায় সেটা নতুন মুখ নয়, নতুন চরিত্র, রাজনৈতিক চরিত্র। চরিত্রের জায়গায় যদি পুরনো রাজনীতির ছায়া পড়ে তাহলে মানুষ খুব দ্রুত মুখ ফিরিয়ে নেয়। এনসিপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মানুষকে মনে করিয়ে দিচ্ছে যে মুখ বদলালেও রাজনীতি বদলায়নি। ফলে আজ তাদের নতুন জোট ঘোষণায় যে নীরবতা দেখা যাচ্ছে, সেটা আসলে মানুষের এক ধরনের প্রত্যাখ্যান। এই প্রত্যাখ্যানের ভাষা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। এখানেই 0+0+0 থিওরির সম্ভাব্যতা বা বাস্তবতা এসে পড়ে। শক্তিহীন দল, জনভিত্তিহীন সংগঠন, নৈতিক অবস্থানের প্ল্যাটফর্ম, এদের সবাইকে এক জায়গায় জড়ো করলেও যে হঠাৎ করে বড় কোনো শক্তি তৈরি হয়ে যাবে, এই ধারণাটা ইতিহাস বারবার ভুল প্রমাণ করেছে। অতীতের পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ, এই রাজনীতির অঙ্ক বদলায়নি। ওজনহীন দুই শক্তির যোগফল কখনো ওজনই হয় না, মানে ভারী হয় না। যে নতুন আরেকটি জোট তৈরি হচ্ছে, সেটার প্রতিও মানুষের আগ্রহ খুব সীমিত। বিশেষ করে আমি জাতীয় পার্টির কথা বলছি, কারণ জাতীয় পার্টির মূল ধারা তো এটা নয়। কারণ এখানেও একই প্রশ্ন, এই জোট কি বাস্তবে ভোটের সমীকরণ বদলাতে পারবে, নাকি এটাও কেবল দর কষাকষির আরেকটা প্ল্যাটফর্ম হবে? মানুষ এখন আর জোট শুনে উত্তেজিত হয় না, মানে তারা দেখে যে এই জোটের পেছনে কারা আছে, তাদের অতীত কি, তাদের বিশ্বাসযোগ্যতা কোথায়, তাদের শক্তির উৎস কোথায়। এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর না পেলে কোনো জোটই আর রাজনৈতিক বাজারে দাম পায় না, পাবে না। কারণ মূলধারার জাতীয় পার্টিকে বাদ দিয়ে আপনার কি মনে হয় যে আনোয়ার হোসেন মঞ্জু আর আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টিকে মানুষ ভোট দেবে? মানে কেন, কি কারণে? এই পুরো বাস্তবতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটার মূলে রয়েছে এই আন্ডারস্ট্যান্ডিং নির্ভর রাজনীতি। দেশের সবচেয়ে বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। এই আশঙ্কা তো নতুন নয়, কিন্তু তার চেয়ে বড় সংকট হলো দেশের ভেতর মানুষের চোখে এই নির্বাচন কতটা অর্থবহ থাকবে বলুন তো। যদি মানুষ মনে করে ফলাফল আগেই ঠিক করা, মানে জোটের নামে কেবল ক্ষমতা ভাগাভাগি হবে, তাহলে ভোট একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াবে, মানে অংশগ্রহণ থাকবে না। মানুষ বিশ্বাস করবে কেন সেই নির্বাচনকে? এনসিপি নতুন জোট এই বিশ্বাস ফিরিয়ে আনতে পারেনি এবং পারবেও না, বরং তারা প্রমাণ করছে যে এক বছরে একটি সম্ভাবনাময় তরুণদের দল কিভাবে প্রান্তিক হয়ে যেতে পারে, ছিটকে পড়তে পারে বক্স থেকে। আপনি যে আফসোসের কথা বলছেন বা আপনার আমার ভিতরে যে আফসোস তৈরি হচ্ছে, সেটা এখানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। দেশের মানুষ সত্যি চাইছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে তরুণদের একটি শক্তিশালী দল দাঁড়াক, কিন্তু কিংস পার্টি হয়ে নয়। মানে এস্টাবলিশমেন্ট চাইলে আর জনতা চাইলে যা হয়, দলের ভেতর নেতৃত্ব যদি না চায় তাহলে কিছু টেকে না। এনসিপির গুটি কয়েক নেতার সিদ্ধান্ত, তাদের দ্রুত ক্ষমতার সঙ্গে সখ্য, দ্রুত সুবিধার পথে হাঁটা, সবকিছু মিলিয়েই এই দলের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। আজ তারা নতুন জোট খুলছে। জোট কখন খুলে? যখন নিজেরা দুর্বল হয়ে যায়। এটাকে প্রচেষ্টা হিসেবে স্বাগত জানাতে পারি আমরা, মানে আপনি যেরকম ভাবছেন, কিন্তু রাজনীতির বাস্তব হিসাবটা এর চেয়ে অনেক কঠিন। জোট তখনই অর্থবহ হয় যখন তার পেছনে থাকে জনভিত্তি, নৈতিক ভিত্তি আর স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য। শুধু টিকে থাকার জন্য জোট হলে সেটি শক্তি তৈরি করে না, বরং দুর্বলতাকেই দৃশ্যমান করে তোলে। সব মিলিয়ে আবার সেই প্রশ্নে ফিরে আসতে হয় আমাদের। প্রশ্নটা কি? জোটের পরে জোট হলেও ভোটের তাতে কি বলুন তো? মানুষের তাতে কি? যতক্ষণ না এই জোটগুলো এই কিংস পার্টির আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতি থেকে বেরিয়ে এসে খোলা মাঠে ন্যায্য প্রতিযোগিতার সাহস দেখাতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনি বলুন যে গত 11 মাসে মানুষের পাশে দাঁড়ানোর কোন রাজনীতি এনসিপি করেছে? কোন দল করেছে? করেনি। ভোজ্য তেলের দাম বেড়েছে 6 টাকা, মানে বাড়িয়ে দিয়েছে, বা 6 টাকা বা 9 টাকা হচ্ছে প্রতি কেজিতে। কেউ কোনো কথা বলছে? কেউ কোনো কথা বলছে না। তেল গ্যাস বন্দর দেওয়া হয়ে গেছে, কোন রাজনৈতিক দল কোনো কথা বলছে না। মানুষের পাশে না দাঁড়ালে রাজনৈতিক দলের পাশে মানুষ কেন দাঁড়াবে আমাকে বলুন তো? ফলে এখন ভোট একটি ব্যবস্থাপনা হবে হয়তো, বা একটা নাম নির্বাচন। সো আর 0+0+0 থিওরির কথা বারবার সত্য প্রমাণিত মানে হতে থাকবে। তারপরও নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আমি যেটা শুরুতে বললাম, দেখা যাক এইসব শূন্যের যোগফল কোনোদিন শূন্যের বাইরে যেতে পারে কিনা। আমার মনে হয় পারবে না। আপনারা কি বলেন? জানিয়েন।